সালমান এফ রহমান এবং আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম কোর্ট। বুধবার সন্ধ্যা 6:30টায় তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়। পুলিশের চাওয়া 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিল না। তাদের পক্ষে কোনো আইনজীবী ওকালত নেতৃত্বে জানায় আসছে। অন্তর্বর্তীকালীন সরকারেও 2 জন প্রতিনিধি আছে। ফলে আমরা আশা করব, যেহেতু তারা বৈষম্য বিলুপ্ত করতে চায়, সেহেতু তারা অবশ্যই শ্রমিকের সাথে যে বৈষম্য সেটা নিয়ে তারা কথা বলবে। বন্ধুগণ, 19 তারিখ আমরা অশ্বিনী কুমার হলের সামনে আমাদের কর্মসূচি রাখছি। সেখানে আমরা এই নিহত আহত শ্রমিকের যে পুনর্বাসন, তাদের যে ক্ষতিপূরণ, তাদের চিকিৎসার খরচ, সেই দাবি যেরকম করব, পাশাপাশি আমাদের যে দাবি, ন্যায্য মজুরির দাবি, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্সের দাবি, এই আমাদের যে স্ট্যান্ডে আবার এই চর দখলের মতো একদম নেতা আইসা স্ট্যান্ড দখলের চেষ্টা করতেছে, চাঁদা উঠানোর চেষ্টা করতেছে, এই ধরনের সমস্ত পায়তারা বন্ধের দাবিতে আমরা 19 তারিখ একটা সমাবেশ করব। এই সমাবেশ কি আপনার সমাবেশ নাকি কোনো বিশিষ্ট কোনো ব্যক্তির সমাবেশ? এটা এই সমাবেশ কার? এই সমাবেশ আমাদের সবার। তাহলে এই সমাবেশে আমরা অবশ্যই যোগ দেব এবং শ্রমিকদের পক্ষে শুধু বরিশালে না, সারা দেশে এই দাবিতে সমাবেশ হবে। কারণ আমরা মনে করি আজকে বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকরা যদি কথা না বলে, তাদের সাথে যদি বৈষম্য হয়, তাহলে কি বাইরের কেউ কথা বলবে? যার কান্না তার কাঁদতে হবে। আজকে দেখেন, এতগুলা ছাত্র মারা গেল, এতগুলা জনতা মারা গেল, এতগুলা শ্রমজীবী মানুষ মারা গেল, তার মধ্য থেকে কিন্তু একটা পরিবর্তনের জন্যই সবাই মারা গেছে। সেই পরিবর্তন যদি না হয়, তাহলে যেই লাও সেই কতই যদি হয়, সাইনবোর্ডটা যদি খালি বদলায়, জার্সিটা যদি খালি বদলায়, তাইলে কি কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হইতে হবে সত্যিকারের পরিবর্তন। আর সেই পরিবর্তন হইতে হবে খেটে খাওয়া মানুষের পরিবর্তন, শ্রমিকের পরিবর্তন, মেহনতি মানুষের পরিবর্তন। আমাদের অধিকার আদায় হইতে হবে। আমাদের সাথে যে বৈষম্য হয় সেইটা বিলুপ্ত হইতে হবে। আমাদের লাইসেন্সটা দিতে হবে, আমাদের মজুরিটা দিতে হবে, আমাদের চাল ডালের দামটা কমাইতে হবে, আমাদের বাঁচার মতো একটা পদ্ধতি দিতে হবে। পদ্মা সেতুর শরবত খাইয়া আমাদের কারো পেট ভরে নাই, ওই মেট্রো রেলের বটিকা খাইয়া আমাদের কারোর বাসার চুলা জ্বলে নাই। সেই প্রমাণ কিন্তু মানুষ রাজপথে দিছে। ফলে আবারও কিন্তু আমাদেরকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কথাগুলি আমাদের বলে যেতে হবে। বলে যেতে হবে মানে এই সরকারের কানেও তো আমাদের দাবিটা দেওয়া দরকার। আমাদের এই সরকারের কানেও আমাদের কথাটা তো পৌঁছাইতে হবে, তাদেরকেও তো আমাদের এটা জানাইতে হবে, তাদেরকেও বারবার মনে করাই দিতে হবে যে শ্রমিককে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। শ্রমিককে মনে রাখতে হবে, শ্রমিকের দাবি মনে রাখতে হবে। এবং যে দুর্নীতির লুটপাটের ব্যবস্থা, আমরা 16 বছরের এই ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু সবাই অংশগ্রহণ করছে। এখন ধরেন বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, তাহলে বৈষম্যের বিরুদ্ধে যদি আন্দোলন হয়, বৈষম্য কি খালি কোটায় আছে? তা তো না, বৈষম্য তো আরো অনেক জায়গায় আছে। সবচেয়ে বড় বৈষম্য হয় কাদের সাথে? শ্রমিকের সাথে, তাই না? আজকে সবচেয়ে বেশি পরিশ্রম করে কারা? শ্রমিকরা পরিশ্রম করে, কিন্তু সবচেয়ে কম মজুরি কারা পায়? শ্রমিকরা পায়। আজকে বাংলাদেশের চা বাগানে 120 টাকা মজুরি থেকে অনেক আন্দোলন করে 170 টাকা মজুরি হয়েছে। অর্থাৎ সেখানেও কিন্তু বৈষম্যের বিরুদ্ধেই আন্দোলন করছিল শ্রমিকরা সেদিন। আজকে যারা বৈষম্যের বিরুদ্ধে কথা যারা বলবেন, তাদেরকে কিন্তু শ্রমিকদের কথাটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা সেই কথাটাই বলতে চাই যে আজকে যদি শ্রমিকের সাথে যে বৈষম্য হইতেছে সেইটার কথা কেউ না বলে, তাহলে কি আসলে বৈষম্য বিলুপ্ত হবে? হবে না। তাহলে আমরা অবশ্যই শেখ হাসিনার পতন আমরা চাইছি। 16 বছর ধরে বাংলাদেশে একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার সে কায়েম করছিল, এটা ঠিক। একজন স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমরা একটা স্বৈরাচারী ব্যবস্থারও পতন চাই, শুধুমাত্র একটা ব্যক্তির পতন না, আমরা একটা ব্যবস্থার বদল চাই। এখন একজন স্বৈরাচারী গেল, তাহলে যদি আরেকটা স্বৈরাচারী ব্যবস্থাই থেকে যায়, তাহলে কিন্তু একই রকম সবকিছু থাকবে, তাই না? এখন পুলিশ আসছে রাস্তায়, আমাদের শ্রমিকদের মাথায় টেনশন শুরু হয়েছে, আবার সেই ট্রাফিকের মামলা শুরু হয়ে যাবে। আবার আন্দোলন সংগ্রাম করে একদল চাঁদাবাজকে আপনারা হটাইছেন, আবার আরেক দল চাঁদাবাজ কিন্তু বিভিন্ন জায়গায় আসার একটা পায়তারা করতেছে। অনেক জায়গায় কিন্তু তারা চেষ্টা করতেছে যে শ্রমিকদের কাছ থেকে চাঁদা টাদা উঠানো যায় কিনা। আমরা বুঝি 16 বছর চাঁদা না তুলতে পারলে এরকম অনেকে ভাবতে পারে যে এখন আমরা ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এরকম অনেকে মনে মনে ভাবে যে এখন শ্রমিকদের কাছ থেকে আমরা চাঁদা উঠাবো। তো ভাই, আমরা কি কাউকে চাঁদা উঠাইতে দিব? চর দখলের রাজনীতি, ওই রাজনীতি বাংলাদেশে আর ফেরত আসতে দেওয়া যাবে না। আজকে শ্রমিকদেরকে যারা মনে করে যে কি এরা হচ্ছে কই মাছ, এদেরকে
জিআই রেখে দেব, যখন দরকার হয় তখন ছাড়বো। কিন্তু আমরা কি তাই? মানুষ আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগেও আমরা বলছিলাম যে শ্রমিক শ্রেণীর প্রতিনিধি বামপন্থীদের সাথে আপনারা বসেন। যাই হোক, তারা তারপর একটা সরকার গঠন করছেন। আমরা এখন সেই সরকারের কাছে আমাদের দাবিটা জানাবো। সেই দাবির মধ্যে একটা বিষয় দেখেন যে আমাদের এটা ঠিক, ছাত্র জনতারাই আন্দোলনের নেতৃত্ব দিছে, কিন্তু শ্রমজীবী মানুষও তো এখানে মারা গেছে। আপনার অন্তত 2 থেকে 300 শ্রমজীবী মানুষ এখানে মারা গেছে। কিন্তু সেই ছাত্রদের বিষয়টা যেরকম আসতেছে, শ্রমিকদের বিষয়টাও কিন্তু আমাদেরকেই তুলে ধরতে হবে। আজকে এই ওয়ার্ডেও আমরা আসার পরে দেখলাম 2 জন আছে গুলি খাওয়া। একজন দেখাইলো পায়ের মধ্যে একটা গুলি, এখনো বের করে নাই। একজন দেখাইলো মাথার মধ্যে গুলি, এখনো বের করে নাই। তাহলে সেই গুলি নিয়ে কিন্তু তারা হয়তো আজীবনই সেই গুলি নিয়ে থাকতে হবে। আবার একজন বললো যে পায়ের মধ্যে তার ঘা হয়ে গেছে। তাহলে এই যে শ্রমিকরা গুলি খাইলো, তারাও তো আন্দোলনে অনেকে ছাত্রদের সাথে সহযোগিতা করতে গেছে, সহমর্মিতা জানাইতে গেছে। আবার অনেকে হয়তো সেইখানে একজন ছাত্রকে পৌঁছায় দিতে গেছে রিকশায় করে, একটা ইজি বাইকে করে, তারাও কিন্তু আক্রান্ত হয়েছে। তাহলে আহতরা যদি ক্ষতিপূরণ পায়, নিহতরা যদি পুনর্বাসন পায়, আমাদের শ্রমিকরা পাবে না? শ্রমিকদের জন্য আমরা সেই দাবি করবো না? তাহলে আপনার গায়ে গুলি লাগুক বা না লাগুক, আরেকটা শ্রমিকের গায়ে তো লাগছে, তার জন্য আপনি কথা বলবেন না? তাহলে আমরা সারা দেশে এই দাবিটা করব যে আমরা অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতাকে অবশ্যই লাল সালাম জানাই, অভিনন্দন জানাই, কিন্তু আহত নিহতের ক্ষতিপূরণের মধ্যে শ্রমিকরা যেন বাদ না পড়ে, শ্রমজীবী মানুষ যেন বাদ না যায়, এই কথাটা আমাদের জোরের সাথে বলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা অনেক। এখন শ্রমিকদের জন্য কি সেই প্রত্যাশা থাকবে না? আজকে ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকরা 12 বছর ধরে আন্দোলন করতেছে একটা লাইসেন্সের জন্য। বিআরটিআর সেই লাইসেন্সের পুরো প্রক্রিয়া ফাইলবন্দি হয়ে মন্ত্রণালয়ের টেবিলে পড়ে আছে। তারা অন্তর্বর্তীকালীন সরকার তো মানুষের জন্য কাজ করতে আসছে, সংস্কার করতে আসছে, তাহলে তারা তো চাইলেই এই লাইসেন্সটা দিয়ে দিতে পারে, পারে না? আমরা যদি সেই দাবিটা করি, এটা কি ভুল হবে? আমরা বলি যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংস্কার করতে আসছে, তাহলে শ্রমিকের জন্য তারা দাবিগুলা পূরণ করে দিয়ে যায়। কারণ মজুরি বৈষম্য, বৈষম্যের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, একটা বৈষম্যের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, সেটা তো মজুরি বৈষম্য। আজকে আমাদের গার্মেন্টস শ্রমিকরা, তারা কিন্তু দেখেন, আমাদের মালিকরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে অনেককে অভিনন্দন জানায়, গার্মেন্টস মালিকরা, বড় বড় যারা হচ্ছে মালিক বিভিন্ন প্রতিষ্ঠানের, তারা কিন্তু চেষ্টা করতেছে সরকারের সাথে ঘনিষ্ঠ হওয়ার। কিন্তু আমরা বলতে চাই, আমরা আশা করব যে এই সরকার গণমানুষের জন্য কিছু কাজ হলেও তারা করবে, এবং সেই কারণে আমরা কিন্তু মজুরির দাবিটাও তুলতে চাই, ন্যায্য মজুরি। আজকে গার্মেন্টস মালিকরা এক একজনের হিসাব আসতেছে 70,000 কোটি টাকা পাচার করছে এসালম গ্রুপ, তারপরে ইউনাইটেড গ্রুপ, সেও দেখা যায় মানে হাজার হাজার কোটি টাকার নিচে এদের পাচার নাই, মানে এদের পাচার শুরুই হয় হাজারের উপরে। আমাদের বরিশালের এক নেতার বাড়িতে খাটের তলা থেকেই 5 কোটি টাকা পাওয়া গেছে লাগেজের মধ্যে। এরকম মানে তাদের খাটের নিচে 5 কোটি টাকা থাকে। এইরকম লুটপাটের স্বর্গরাজ্য তো এখানে কায়েম করছে। এই টাকা কার টাকা? এটা আপনার টাকা, এটা আমার টাকা, এটা পাবলিকের টাকা। এই ব্যাংকগুলো থেকে এরা ঋণ খেলাপি, প্রত্যেকে এই টাকা পয়সা নিয়ে ফেরত দেয় না, এবং ব্যাংকগুলোও এদেরকে টাকা দিয়ে দেয়। এবং এক একটা কারখানায় আপনি যদি দেখেন, কোন কারখানায় শ্রমিককে ন্যায্য মজুরি দেয়? বড় বড় কারখানার মালিক 3 মাস বেতন দেয় না, বেতনও যদি বা দেয় সেই বেতনে সংসার চলে? চলে না। তাহলে এইরকম ভাবে আমরা বলছি, বৈষম্যের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, শ্রমিকের বিরুদ্ধে যে বৈষম্য, সেটা নিয়ে আগে কথা বলতে হবে, তা না হলে কোনো বৈষম্য এখান থেকে বিলুপ্ত